নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের পক্ষ থেকে। আমি সৌম্য। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ ফলে দারুণ সুন্দর সুন্দর সমস্ত ইনফরমেশন, জেনুইন ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে স্টক মার্কেট রিলেটেড। এবং যেটা আরেকটা সেটা হচ্ছে যে পোর্টফোলিও অ্যানালিসিসগুলো যেগুলো হয় সেগুলো পৌঁছে যাবে। ঘটনা হচ্ছে আজকে যাকে নিয়ে বলবো সে অনেক দূরের অন্য রাজ্যের বাসিন্দা, উড়িষ্যা। তো সেখান থেকে শাকিলা বেগম, বয়স হচ্ছে ওর 38 বছর। ও বহুদিন ধরে প্রায় 2-2.5 মাস ধরে আমি রিকোয়েস্ট করে চলেছি, আসলে এতগুলো কাজ নিয়ে থাকতে হয়, সেগুলো সম্ভব হয় না সকলের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা। তো এখন ঘটনা হচ্ছে খুব সামান্য দরিদ্র পরিবার, মোটামুটি মাত্র 10,000 টাকা মাইনে ওর হয় আছে। ওনার হাজব্যান্ডও ইনকাম করে, ওনার হাজব্যান্ডও একটা পোর্টফোলিও বলেছিল, কিন্তু আমি সেটা পারিনি, এর মধ্যে এতগুলো সম্ভব হয় না কাজের মধ্যে। তো উনি বললো যে আমি শাকিলা বেগমেরটা অ্যানালিসিস করে দিলেই আমার কাজ চলে যাবে। ওদের যে ঘটনাটা সেটা হচ্ছে মাত্র 10,000 টাকা মাইনে পায়। তো এর মধ্যে ও টেলারের কাজ করে, সমস্ত টেলারিংয়ের কাজ করে, লেডিস টেলারের কাজ করে, দোকান আছে। তো সেখানে ওর বেসিক্যালি এর মধ্যেও কিন্তু অল্প অল্প করে করে বেশ অনেকটাই ছোটোখাটো একটা পোর্টফোলিও বানিয়ে ফেলেছে। এবার ঘটনা হচ্ছে মাসে মাসে 5,000 টাকা করে এসআইপি করে যাচ্ছে ও। আর যেটা বক্তব্য সেটা হচ্ছে ওর প্রায় 30টা মতো স্টককে ও রেখেছে, 30টা স্টকে রেখেছে। এবং ওর বক্তব্য 15 বছর পর্যন্ত ও এটাকে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো ওর পোর্টফোলিওটা নিয়ে অ্যানালিসিস করে দিচ্ছি এখন। ওকে, এবারে ঘটনা সেটা হচ্ছে যে ও এলআইসিটাকে এই এপ্রিল মাসে ওরা টাকা একটা আসবে 3.5 লক্ষ টাকা। ও সেটা নিয়ে রিকোয়েস্ট করেছে যে একটা যদি পোর্টফোলিও বানিয়ে দেওয়া যায় এটাতে, বা এই পোর্টফোলিওর মধ্যে কোন কোন স্টকের মধ্যে এগুলোকে রাখলে আলটিমেটলি একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে ভবিষ্যতে। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো শাকিলা বেগম, আমি তোমাকে বলে যাচ্ছি এই বক্তব্যগুলো, টোটাল ভিডিওর মধ্যে যে বক্তব্য তুমি সেগুলো শুনে নেবে কি কি বলছি। আর সঙ্গে যারা থাকবে সঙ্গে যারা রয়েছে আমার, তারাও এগুলোকে একটু উপলব্ধি করতে পারে। ফলে বেশ কিছু স্টক আছে নতুন পুরনো, কিছু স্টক পুরনো, কিছু ভালো ভালো স্টক, এবং ম্যাক্সিমাম স্টকও করেছে শাকিলা। সে ওর নিজের, আমি যেরকম বলে গেছি সেভাবে ও কিন্তু অ্যাড করে করে গেছে সেই সব স্টকগুলো। ফলে সব স্টকই ভালো রয়েছে, যেগুলো আমার পছন্দের সব ম্যাক্সিমাম স্টকে, সেই 30টার মধ্যে 28টা স্টকই হচ্ছে ওর আমার যেগুলো পছন্দ। তো সেই জন্য বাদ দেওয়াটাও একটু কঠিন ব্যাপার, কিন্তু বাদ আমাকে দিতে হবে। বাদ দেওয়া মানে কিন্তু এই নয় স্টকগুলো খারাপ, আমি প্রতিটা এতেই বলি, কিন্তু আমাকে বাদ দিতে হচ্ছে এই কারণে সেগুলো অতিরিক্ত হয়ে গেছে। মোটামুটি 20-22টার মধ্যে যেন পোর্টফোলিও থাকে। প্রত্যেককে যেটা বলে দেওয়া সেটা হচ্ছে যখন পোর্টফোলিও পাঠাবে তখন তোমরা দেখে নেবে যেন ম্যাক্সিমাম 20 থেকে 25টার মধ্যে যেন পোর্টফোলিওতে স্টক থাকে। বেশি স্টক থাকা মানে আলটিমেটলি তোমার পোর্টফোলিওটা কিন্তু জঞ্জালে পরিণত হওয়া, কারণ তুমি যাই নিচ্ছ তুমি মানে জাস্ট বুঝে নিচ্ছ না, যে বলছে সেই মতো তুমি নিয়ে রেখে দিচ্ছ, মানে আলটিমেটলি তুমি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে তোমাকে যেগুলোকে নজর রাখা, যেগুলো খুব কিনে রেখে দিলাম মানে হয়ে গেল তা না, কিন্তু এটা ফিক্সড ডিপোজিট না ব্যাংকের। আমি কিনে রেখে দিলাম, সেটাকে আমার স্টাডি করতে হয়, রীতিমতো ওগুলোকে নিয়ে চর্চা করতে হয়, দেখতে হয়, 15 মিনিট করে সময় অন্তত দিতে হয় প্রত্যেকটার জন্য, যে এখন কি আছে, কোয়ার্টারগুলো কেমন রেজাল্ট করছে, একটু সার্চ করে দেখি কী অবস্থা। এইগুলো যদি না থাকে আলটিমেটলি গোটা পোর্টফোলিওটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এর ক্ষেত্রে যেটা হয়েছে, পুরো পোর্টফোলিওটা নেগেটিভ হয়ে গেছে। বহুবার রিকোয়েস্ট করে বলছে আমার পোর্টফোলিও নেগেটিভ আছে, পজিটিভ করতে হবে আমাকে। এখন ঘটনা কি, পজিটিভ তো মুখে হয় না, পজিটিভ হচ্ছে তোমাকে ভালো স্টক বহুদিন ধরে রেখে দিতে হবে এবং সেগুলোকে তোমার দেখতে হবে, না হলে কিন্তু হবে না, সেই কাজটা কিন্তু করতে হবে। তো এখানে আমি চলে আসছি প্রথমে ওর এর মধ্যে কী কী স্টক রেখেছে সেই স্টকগুলো। পরবর্তীকালে আরও কিছু স্টক চিঠিটাও পাঠিয়েছিল শাকিলা, সেখানে লিখে শাকিলা বেগম, আমি মেল করার পরে অ্যাড করেছি টিটাগড় রেল 15টা কোয়ান্টিটি আর ওয়ারি রিনিউয়েবল 10টা কোয়ান্টিটি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এই দুটোকে পরবর্তী অ্যাডিশন হয়ে যাবে। নেক্সট টিটাগড় রেল যথেষ্ট ভালো রেল সেক্টরের মধ্যে, এটাকেও বাদ দিতে বলবো না। আর ওয়ারি রিনিউয়েবল, তোমার রিনিউয়েবল সেক্টরে টাটা পাওয়ারের সঙ্গে রেখেছো, তো রিনিউয়েবল সেক্টরে দুটো না রাখলেও চলে। তো ঠিক আছে, রইল, অসুবিধা কিছু নেই, কারণ ওয়ারি রিনিউয়েবল ভবিষ্যতে কিন্তু অনেকটা পড়তে পারে, কারণ যা যেভাবে উঠে গেছে এখন অনেকটা ওপরে চলে গেছে। এই সিচুয়েশনে তুমি রেখেছো মানে কিন্তু এটা ধরে নেবে ভবিষ্যতে কিন্তু পড়তে পারে। 3,13,371 এই মুহূর্তে রয়েছে, নেগেটিভে রয়েছে ও। আর যেটা বক্তব্য ও এলআইসি কথা যেটা বলছিলাম, 3.5 লক্ষ টাকা পেতে চলেছে এপ্রিল মাসে। তো 5,000 করে এসআইপি করছে, লেডিস টেলারের কাজ করে, 38 বছর বয়স, এখন 15 বছর ধরে ও ইনভেস্ট করে যাবে। আর বেতন 10,000 টাকা মতো রয়েছে। ওকে, তাহলে এবার আসা যাক ওর পোর্টফোলিওর দিকে। 30টা স্টক, এই লিস্টটা কিছুদিন আগের, সেজন্য অ্যামাউন্টটার সঙ্গে একটু ভ্যারি করে যাচ্ছে। এনিহাও, ফার্স্ট আসছে এশিয়ান পেন্ট, ভালো কোম্পানির, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, এটা রেখে দিয়েছে 100টা কোয়ান্টিটি, ঠিক আছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার 11টা কোয়ান্টিটি রেখেছে, নেগেটিভে রয়েছে, ঠিক আছে, স্বাভাবিক, বেশি দিন আগে কেনেনি।
ওভারওয়েল ফুডস কিন্তু খুব ভালো কোম্পানি, কিন্তু কোম্পানিটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওর রিস্কি কোম্পানি প্রচণ্ড। এটা আমি অনেক আগে ওকে বলেছিলাম, ওকে বলে নয়, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম প্রায় মাস চারেক আগে, 3-4 মাস আগে। এ নিয়ে ও পরে অনেক পরে কিনেছে। ঠিক আছে, নেক্সট আসছি পরেরটা। ব্যাঙ্কিং সেক্টরের মধ্যেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে রেখে দিয়েছে এখন এই সিচুয়েশনে 20টা কোয়ান্টিটি। ঠিক আছে, এলটিটিএস 2টো কোয়ান্টিটি রেখে দিয়েছে। ঠিক আছে, ভালো কোম্পানি এবং আইআইয়ের উপর কাজ করছে। আইআরইডিএ রেখে দিয়েছে 80টা কোয়ান্টিটি, যথেষ্ট ভালো রয়েছে। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে। ইনফোসিস রেখে দিয়েছে 6টা কোয়ান্টিটি রেখেছে। তো তুমি যখন ইনফোসিস এখানে অ্যাড করে রেখে দিয়েছো তখন সেক্ষেত্রে কিন্তু এইচসিএলকে আর রাখার দরকার নেই, তো ইনফোসিসকেই তুমি কিন্তু কন্টিনিউ করে যাবে। নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে এর সঙ্গে পরে অ্যাডিশনের কথা বলেছি, সেখানে ইনফোসিসকে অ্যাড করবে, দুটোকে রাখার দরকার নেই। নেক্সট হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া, 2টো কোয়ান্টিটি রেখে দিয়েছো। ঠিক আছে, প্রাজ ইন্ডাস্ট্রিজ তুমি রেখে দিয়েছো 20টা কোয়ান্টিটি। এই কোম্পানিগুলো কিন্তু প্রচুর রিস্কি, অনেক সময় দিতে হবে কোম্পানিগুলো, এবং প্রচুর রিস্কি, একটা সময় দেখবে অনেক ডাউন হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে ভালো করবে। গ্র্যাভিটা ইন্ডিয়া 11টা কোয়ান্টিটি রেখে দিয়েছো। ঠিক আছে, মেটাল সেক্টরে কাজ করছে, প্লাস রিসাইকেল কাজ করে, ব্যাটারিগুলো মডিফিকেশনে কাজ করে, অ্যালুমিনিয়াম শিট কনভার্সনগুলো করে, মোল্ডেড পেপারগুলো কিছু কাজ করে। হ্যাপিয়েস্ট মাইন্ড 9টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, 4% ডাউনে আছে, অসুবিধা কিছু নেই। নেক্সট হচ্ছে বিসিপিএল রেলওয়ে ইনফ্রা। এই কোম্পানিটা একেবারে ভেরি স্মল ক্যাপ কোম্পানি, পেনি কোম্পানি বলা যেতে পারে। কোম্পানিটা নিয়ে খুব কনফিউজ আছে, কোম্পানিটা একটু দেখা যাক কেমন ধরনের। যদি ম্যাক্সিমাম চার্টটা দেখে নাও দেখবে 174% রিটার্ন দিয়েছে এবং 2018 সাল থেকে রিটার্নটা দিয়েছে। একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো, কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি ওঠা পড়ার তো রয়েইছে, কিন্তু কোম্পানিটার একটা ব্যাপার হচ্ছে কখনো উঠছে কখনো পড়ছে। এই জিনিসগুলো কিন্তু এই কোম্পানি থাকা মানে কোম্পানিগুলো প্রচণ্ড রিস্কি হয় এবং প্রচুর এক ধরনের কোম্পানিতে লস হওয়ার সম্ভাবনা থাকে, মার্কেট লস হওয়ার মানে ক্যাপিটাল লস হওয়ার সম্ভাবনা থাকে। কোম্পানি আলটিমেটলি খুব বেশি কিন্তু রিটার্ন দেয়নি। তো আমি দেখি যদি ফান্ডামেন্টালটা, রেলওয়ে সেক্টরের কোম্পানি প্রচুর রিস্কি এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের, রেলওয়ে ইলেকট্রিফিকেশন কাজকর্ম করে। এদের প্রজেক্টও বেশ কিছু রয়েছে, বড় বড় বেশ কিছু কোম্পানির সঙ্গে যুক্ত, কিন্তু সব থেকে বড় খটকা লাগে সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানি এবং এর মার্কেট ক্যাপ যদি তুমি দেখো 165 কোটি। এটা যে কোনো সময় কোম্পানি উঠে যেতে পারে, যে কোনো সময় কোম্পানির সিচুয়েশন খারাপ হতে পারে, এমন ধরনের সিচুয়েশন কোম্পানি না। 98 টাকা এখন কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। পি হচ্ছে 22.8, কিন্তু ইন্ডাস্ট্রিজ পি থেকে কিন্তু কমে রয়েছে, এটা একদম ঠিক কথা। ভ্যালুয়েশন খুব ভালো, সিচুয়েশন ঠিক, কিন্তু রিটার্ন ক্যাপিটাল আমার খুব কম, রিটার্ন ইকুইটি খুবই কম। সেগুলোকে যদি বাদও দিই এই সিচুয়েশনের কোম্পানিটা, তাও কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোম্পানিটা বেশ কিছু জায়গাতে কিন্তু অসুবিধা। প্রোমোটার হোল্ডিং খুব ভালো রয়েছে, 73%, মানে খুবই ভালো। ঋণের পরিমাণ খুব বেশি না, খুবই কম ঋণ। ঠিক আছে, কিন্তু সেলস গ্রোথ তো তুমি যদি দেখো প্রথম থেকে সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ ছিল, অর্থাৎ কোম্পানিটা কিছু প্রজেক্ট পাওয়ার জন্যই কিন্তু কোম্পানির সেলস গ্রোথটা 5 বছরে ভালো হয়েছে। অর্থাৎ আমাদের যদি ওভারঅল সেলস গ্রোথ দেখি দেখব নেগেটিভ, কিন্তু যদি 5 বছর দেখি দেখছি পজিটিভ। অর্থাৎ কী হয়েছে ব্যাপারটা, প্রথম দিকে সেলস গ্রোথটা কিন্তু কম ছিল। এইগুলো একটু চিন্তার। আর একটা ঘটনা হচ্ছে পিইজি, মানে সেলস গ্রোথ কম থাকার জন্য আলটিমেটলি কিন্তু পি কম থাকা সত্ত্বেও কিন্তু প্রবলেম হয়ে গেছে। তুমি 3 বছরের পি দেখো 9.59, মানে খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। রিটার্ন অন অ্যাসেট মাত্র 7%। ইন্ট্রেন্সিক ভ্যালুর দিকে দেখতে গেলে কিন্তু অনেক কম, 98 টাকার জায়গায় 148 টাকা ইন্ট্রেন্সিক ভ্যালু দেখাচ্ছে। ভ্যালুয়েশন খুব সুন্দর, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু পজিটিভ ব্যাপার দেখাচ্ছে না সবসময়তে। রিটার্ন অন ইকুইটিও খুব লো রয়েছে, এবং যদি তুমি দেখো এই সিচুয়েশনে দেখো রিটার্ন অন ইকুইটি খুবই লো রয়েছে, যেটা বলছি। কন্টিনজেন্সি লায়াবিলিটি 49, এবং আরেকটা সবচেয়ে মারাত্মক জিনিস সেটা হচ্ছে প্লেজ। প্রোমোটার কিন্তু প্লেজ করে রেখে দিয়েছে 40%, মানে প্রোমোটার মানে তার নিজের স্টেকগুলোকে কিন্তু বন্ধক রেখে দিয়েছে অর্ধেকের কাছাকাছি, সেটাও কিন্তু একটা নেগেটিভ কথা বলে মনে হচ্ছে। তুমি যদি এরপরেও দেখে নাও, কম্প্যারিজনে যাও, সেখানেও দেখতে পারবে যেটা ঘটনা সেটা হচ্ছে সেলস গ্রোথটা এখানে ইম্প্যাক্ট দেখাচ্ছে, দেখো নেগেটিভ দেখাচ্ছে সেলস গ্রোথ 3 বছরে। ওদিক থেকে প্রফিট গ্রোথ মাত্র 2%। তো এইগুলো একটুখানি কনফিউশন করে দেয় যে কোম্পানিটার ক্ষেত্রে ভালো অথচ ভালো না, ব্যাপারটা অনেকটা এরকম ধরনের। আমি যদি দেখি সেলসও সেই একই ইম্প্যাক্ট পড়বেই, সেটা ঘটনাটা তাই হয়েছে। ফ্ল্যাকচুয়েশন চলছে, 48 থেকে 82 হলো, 82 থেকে 27 হলো, আবার 82-তে নেমে এলো, আবার 105-এ গেল, 122-এ গেল। তো মানে হচ্ছে কি কনস্ট্যান্টলি একটা ফ্ল্যাকচুয়েশন মধ্যে চলেছে।
এবং অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখো সেখানেও একই জিনিস, কখনো 13%, কখনো 9, কখনো 8 এরম রয়েছে। তাহলে এগুলো খুব রিস্কি কোম্পানি। এই ধরনের রিস্কি কোম্পানিতে যতটা অ্যাভয়েড করা যায় তাদের সেটাই ভালো। কিন্তু এটা কিন্তু ডিপেন্ড, যে যদি সে মনে করে না হ্যাঁ আমি রিস্কটা নিয়ে এগোতে পারবো, তাহলে ঠিক আছে। ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কিছু রয়েছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি কিছু, সেগুলো সমস্ত কিছু কিন্তু নেগেটিভ রয়েছে। তো অথচ যদি আমি প্রোমোটার দেখি, প্রোমোটার সংখ্যা কিন্তু ভালো রয়েছে। আরেকটা ব্যাপার, কোনো এফআইআই ডিআই কিন্তু কেউ নেই এখানে, এইগুলো খুব রিস্কি হয়। মানে প্রোমোটার যদি কখনো স্টেক ম্যাক্সিমাম সেল করে দেয়, দিয়ে বেরিয়ে যেতে পারে। এখানে এফআইআই ডিআই থাকলে কি কনফিডেন্স লেভেলটা থাকে, তো সেটাও কিন্তু নেই। চলো নেক্সটগুলো দেখতে দেখি এবারে আমরা। তো আমরা বিসিপিএল রেল ইনফ্রা, এটাকে একটু কনফিউশনের মধ্যে রয়েছে, 18% ডাউনে রয়েছে। ডাউন হয়ে গেলে তোমার 50% ডাউন হয়ে যেতে পারে এইসব স্টক থেকে, তো একটু সাবধানে থাকাটাই ভালো বলে মনে হয়। তো আর তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট কত, সেটাও অ্যাপ্রক্সিমেট তোমার 70টা কোয়ান্টিটি রেখে দিয়েছো। তার মানে যদি 100 টাকা করে মোটামুটি দাম হয়, তার মানে তুমি অনেক বেশি রিস্ক নিয়ে নিয়েছো। এনিহাও কোয়ান্টিটি কমিয়ে দিতে পারলে ভালো হয়। এখানে এই রিস্কগুলো এখনই বোঝা যাচ্ছে না কোম্পানির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে গুজরাট ফ্লুরোকেমিক্যালস, 2টো কোয়ান্টিটি রেখেছো, ঠিক আছে। উৎকর্ষ 127টা কোয়ান্টিটি রেখেছো, রিস্কগুলোই বেশি পরিমাণে কিনে রেখেছো। এইচএল 2টো রেখে দিয়েছো মাত্র। এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি সেক্টরে 20টা কোয়ান্টিটি রেখে দিয়েছো। ব্যাটারি সেক্টরে যত ইমপ্রুভমেন্ট হবে, লিথিয়াম আয়ন ব্যাটারি যত ডিমান্ড বাড়বে, যত আমাদের ইভি অটো বেরোতে থাকবে, 2 হুইলার 3 হুইলার্স, তত 4 হুইলার, সব ক্ষেত্রে কিন্তু এক্সাইডের ডাক পড়বে। এবং আমারাজা ব্যাটারি এবং এক্সাইড দুটোই ভালো। তো এই সিচুয়েশন এক্সাইডটা রেখেছো, ঠিক আছে। ডায়মন্ডস কেমিক্যাল প্রচণ্ড রিস্কি, এবং আমি এগুলো স্টকটা নিয়ে আলোচনা করেছি বহুবার। ডায়মন্ডস কেমিক্যালসে তাদের জন্য যারা রিস্কটা 50% ডাউন হয়ে গেল, তারা প্যানিক করবে না তাদের জন্য। তো তুমি 10টা রেখে দিয়েছো, ঠিক আছে। অ্যাপোলো মাইক্রোসিস্টেম আরেকটা প্রচণ্ড রিস্কি, মানে গোটা পোর্টফোলিও রিস্কি স্টকে ভরা। এইসব স্টকগুলো কিন্তু তোমাকে অনেক ডাউনও করে দিতে পারে। এগুলো ডিফেন্স সেক্টরের কোম্পানি এটা, প্লাস নট অনলি ডিফেন্স, প্রিসাইজ যে সমস্ত ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করে, ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। নেক্সট হচ্ছে তোমার, সেটা রেখেছো স্যাকসফট। স্যাকসফটের এই মুহূর্তে তোমার হচ্ছে 11% ডাউনে রয়েছে। যদি কোম্পানিটা নিয়ে বলি, এখন এই মুহূর্তে কোম্পানিটা ডাউন রয়েছে ঠিকই, কিন্তু কোম্পানির মানে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুব ভালো রয়েছে, এবং ফিউচারে তুমি পজিটিভ ভালো জিনিস দেখতেই পারো। নেক্সট চলে আসবো পরেরটার দিকে, দ্যাট ইজ মসচিপ টেকনোলজি। মসচিপ টেকনোলজিকে নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেমি কন্ডাক্টরের যত ইমপ্রুভমেন্ট হবে, তত কিন্তু ইমপ্রুভমেন্ট হতে থাকবে এই কোম্পানিটার। এবারে সেমি কন্ডাক্টরের জন্য বেশ কিছু কোম্পানি রয়েছে কাজ করছে, তার মধ্যে অগ্রণী ভূমিকা নিয়ে রয়েছে কিন্তু মসচিপ টেকনোলজি। কিন্তু সেরকমই বলছি, যদি তুমি একটু স্টাডি করে দেখে নাও, তোমরা নিজেরাই দেখে নেবে। আমি ডিটেলস বলে দিয়েছি কীভাবে কী স্টাডি করতে হবে, সুতরাং এখন আর সেই অসুবিধা হওয়ার কথা না। প্রথম দিকে যেরকম প্রত্যেকটাকে ধরে ধরে দেখাচ্ছিলাম, এখন আর আমি দেখাচ্ছি না, কারণ তোমরা এগুলো জানো এখন। কারণ আমার যদি না জেনে থাকো, তাহলে আরেকবার সেই ভিডিওটা দেখে নিতে পারো। 9টা স্টেপস একটা যে কোনো ফান্ডামেন্টাল। সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটাও ভালো কোম্পানি, 25টা স্টক রেখে দিয়েছো। ভালো ভালো সবগুলো নিয়েছো ঠিকই, কিন্তু সেগুলোকে কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না। মানে এত স্টক বেশি ভালো হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। নেক্সট আমি চলে আসছি পরে, হিন্দুস্তান ইউনিলিভার রেখে দিয়েছো, সেটা 2টো কোয়ান্টিটি রেখেছো। এগুলো স্টেবিলিটি দেবে, এইগুলোতে বেশি মনোনিবেশ করাটা উচিত ছিল। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে যে গ্যাব্রিয়েল ইন্ডিয়া। এরপরে যখন ইএমআইগুলো ইনস্টল করবে 5,000 টাকা করে, সেগুলো কিন্তু এই ধরনের হিন্দুস্তান ইউনিলিভার বা এই ধরনের স্টকগুলোতে একটু বেশি মাত্রায় ইনপুট করার চেষ্টা করবে। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, সেটা হচ্ছে নেক্সট গ্যাব্রিয়েল ইন্ডিয়া, অটো অ্যান্সিলারিতে কাজ করছে, ভালো কোম্পানি। টাটা পাওয়ার হচ্ছে রিনিউয়েবল সেক্টরের কোম্পানি। টাটা পাওয়ারকে এবার ওয়ারি রিনিউয়েবল 2টো রাখা দরকার ছিল না তোমার, কিন্তু তুমি দুটোই রেখে দিয়েছো। তো ওয়ারিতে দুটো যদি বলো কোনটা নেওয়া, তো আমি বলবো টাটা পাওয়ারটা ঠিক আছে, ওয়ারিটা না রাখলেও চলতো। জেকে পেপার প্রচুর স্টক হয়ে গেছে, আস্তে আস্তে স্টকগুলোকে আউট করার চেষ্টা করো। জেকে পেপার ভালো কোম্পানি, কিন্তু এখন রাখার দরকার নেই, এতগুলোকে দেখো না। এই টাকাগুলো তুলে নিয়ে বরঞ্চ টাটা পাওয়ার অ্যাড করো। সেল দরকার নেই, দিব্যানি দরকার নেই এগুলো করার। নেক্সট হচ্ছে অল কার্গো লজিস্টিক্স। অল কার্গো লজিস্টিক্সে তুমি রেখে দাও, লজিস্টিক ডিপার্টমেন্টের ইমপ্রুভমেন্ট, যে ডিভিশনে উন্নতি হলে, সেক্টরে উন্নতি হলে অল কার্গোর ইমপ্রুভমেন্ট হবে। 17% ডাউনে আছে, ঠিক আছে। নেগেটিভ থাকা মানে এই নেগেটিভ তোমার দেখে নিলাম। এই নেগেটিভ মানে হচ্ছে কোনো তেমন ব্যাপার নয়, যখন সব কিছু পজিটিভ দিকে আসবে তোমার রিসেন্ট কেনা এসব, নাহলে এত ডাউন হওয়ার কথা না। কারণ মাঝখানে অল কার্গো স্প্লিট দিয়েছিল, তার আগে যারা কিনেছে তারা যথেষ্ট প্রফিটে রয়েছে এখন। আচ্ছা, অশোক লেল্যান্ড।
তুমি অলরেডি অশোক লেল্যান্ডকে রেখে দিয়েছো অটো সেক্টর, আবার মাহিন্দ্রাকে রেখেছো, দুটোকে রাখার তো কোনো মানে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় অশোক লেল্যান্ড থেকে আউট হয়ে গিয়ে সেই টাকাটা মাহিন্দ্রাতে অ্যাড করে দেওয়াটাই বেটার হবে। তো এই পর্যন্ত হয়ে গেল। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকিলা, সেটা দেখো আমি ডিটেলসটা কী কী রাখবে কী কী রাখবে না ফাইনাল করেছি, তোমার এটাকে একটুখানি ডাইভার্সিফাই করে দিয়েছি। তারপরে 3.5 লক্ষ টাকা তুমি যে এলআইসিকে পেতে চলেছো সেটাকে কীভাবে তোমাকে ইনভেস্ট করবে, কোন কোন স্টকে ইনভেস্ট করবে সেগুলো ডিটেলসটা বুঝিয়েছি। তো এবার যে বিষয়টা এলাম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সাকিলা, তোমার যে ব্যাপারটা দেখে নেওয়া হলো। এইবার যে জিনিসগুলো সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে যেটাকে সাজিয়ে দেওয়া। তো সাজিয়ে দেওয়ার মধ্যে তুমি যেগুলো রেখে দিয়েছো, প্রথমে যদি ব্যাঙ্কিং সেক্টরে দেখি ভালো কোনো ব্যাঙ্কিং সেক্টরে নেই, তুমি রেখে দিয়েছিলো যেটা সেটা তো আমরা দেখেই নিলাম। তো উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং তার সঙ্গে আর কিছু নেই, ফলে এইগুলো ঠিকঠাক নয়, ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু স্টেবিলিটিতে আসবে না। মাইনাস ব্যাপারটা পরে আসছে, আগে স্টেবিলিটি। তো এখানে তোমাকে যে ব্যাঙ্ক রাখার কথা মনে করে নাও, এইচডিএফসি ব্যাঙ্কে তুমি রেখে দিতে পারো, এটাকে তুমি রাখতে পারো, তার সঙ্গে উৎকর্ষকে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে দুটো রাখতে হচ্ছে। সেকেন্ড তুমি যেটা রেখেছো সেটা হচ্ছে এফএম সেক্টরে অভোভেল রেখে দিয়েছো এবং এই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডকে রেখেছো এবং সঙ্গে হচ্ছে অভোভেলকে রেখেছো, ঠিক আছে এফএম সেক্টরে। নেক্সট ওয়ান হচ্ছে আইটি সেক্টরে, আইটির মধ্যে তুমি স্যাক্সফটকে রেখে দিয়েছো এবং সেখানে তোমার কিন্তু কোনো আরেকটা যেটাকে লার্জ বা মিড ক্যাপ বলছে সেরকম কিন্তু কোনো স্টক নেই, সেটাই কিন্তু মনে রাখতে হবে। মসচিপকে রেখেছো ঠিক, কিন্তু সবই স্মল এবং মাইক্রো ক্যাপ কোম্পানি, এগুলো দিয়ে কিছু হবে না। তোমার যেটা রাখতে হবে সেটা হচ্ছে HCL টেকনোলজি অথবা ইনফোসিস, যে কোনো একটাকে তুমি রাখতে হবে। নেক্সট চলে আসছি কেমিক্যাল সেক্টরে, তুমি গুজরাট কেমিক্যালকে রেখে দিয়েছো, কিন্তু তোমাকে দীপক নাইট্রাইট বা দীপক অথবা SRF যে কোনো একটা কিন্তু রাখতে হবে। এইগুলো সব নোট করবে এবং সেই মতো চলবে। আবার পরে আমার প্রশ্ন করতে হবে না, পুরোটা করে নিয়ে আমাকে পরে মেল করবে, ঠিকঠাকগুলো যেগুলো বাদ দিতে বলছি সেগুলো বাদ দেবে, দিয়ে তো আমাকে জানাবে। তো যেটা আসছি সেটা হচ্ছে যে নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কেমিক্যাল হয়ে গেল, ব্যাঙ্ক হয়ে গেল, রেল সেক্টরের মধ্যে তুমি রেখেছো আরভিএনএলকে, ঠিক আছে, এবং IRFCকে রেখে দিতে পারো, IRFC এবং RVNL দুটো থাকবে, হয়ে গেল। নেক্সট যেটা তুমি করবে সেটা হচ্ছে আর্ট সেক্টরের মধ্যে নেক্সট হচ্ছে ডিফেন্স সেক্টরে তুমি রেখে দিয়েছো, এখন দেখলাম বেশ কিছু স্টককে, HALকে রেখেছো, অ্যাপোলোকে রেখেছো এবং সঙ্গে তুমি আরেকটাকেও রেখেছো, সেটা হচ্ছে বেলকে রেখে দিয়েছো, ভারত ইলেকট্রনিক লিমিটেড। তো এতগুলো রাখার দরকার নেই, ঠিক আছে, যেটুকু আছে ঠিক আছে, এটা চেঞ্জ নেই। যেগুলো অফ করবে দেখো, যে যথেষ্ট ভালো স্টক, কিন্তু ওর ক্ষেত্রে বলছি এত হয়ে গেছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সেল অফ রাখো। দিব্যানী ভবিষ্যতে যাই করুক না কেন ওর ক্ষেত্রে দরকার নেই, কেন যেরকম দেওয়া আছে সেই জন্য বলছি। নেক্সট হচ্ছে কি সেটা এই কটাকে বাদ দেওয়া ছাড়া আর কিছু আমি এখনই বাদ তোমার দিতে পারছি না, কারণ যা আছে ঠিক আছে। এইবারে যেটা এতগুলো রয়ে গেছে তার মধ্যে থেকেও আরও কমাতে পারলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে এটার মধ্যে থেকে তোমাকে সাজিয়ে নিতে হবে। 5,000 টাকা করে SIP করে যাচ্ছ, সেটা SIP যেটা করে যাচ্ছ কন্টিনিউ করে সেটা কন্টিনিউ করে যাও, 5,000 করেই কন্টিনিউ করে যাও। এটা করলে আলটিমেটলি তোমার একটা বড় টাকাই আলটিমেটলি 15 বছর বাদে তুমি পাবে, বেশ বড় অ্যামাউন্ট, প্লাস তুমি এখান থেকে একটা ভালো টাকা পাবে, হয়ে গেল 2 টাকা। এবং থার্ড ওয়ান যেটা 3.5 লক্ষ টাকা যে তুমি রয়েছে, যে প্রশ্নটা তুমি করছিলে সেই প্রশ্নটা অনুযায়ী দুটো কাজ করো। যেখানে এই যে টাকাটা তোমার আসছে 3,50,000 টাকা যেটা আসছে, তো এটাকে তুমি কিন্তু দুটো ভাগ করে নাও। আমি এই কারণেই বলছি, যেটা হচ্ছে 1 নাম্বার জায়গায় রাখো, সেটা হচ্ছে তুমি কিছু মিউচুয়াল ফান্ডে রেখে দাও আর কিছু ইকুইটিতে রেখে দাও। এখানে ইকুইটিতে 1.5 রাখো আর মিউচুয়াল ফান্ডে 2 লাখ রাখো। এটা আমার মত অনুযায়ী বলছি, তুমি এটা অন্য চিন্তাভাবনা করতেই পারো, এটা আমি আমার কথা বলছি। এবারে যেটা 1.5 লাখ তুমি যেটা রাখছো এখানে, সেটা কোনটা? আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আগে বলে রাখা ভালো। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুমি যেটা রাখবে সেটা ওকে, তোমার এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুমি রাখতে পারো, এটা আমি সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি, তুমি চেঞ্জও করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। যেরকম তুমি এখানে পরাগ পারেখকে রাখতে পারো, ফ্লেক্সি ক্যাপ, এখানে তুমি ইনভেস্ট করে রাখতে পারো 50,000। আর সেকেন্ড ওয়ান হচ্ছে এখানে 50,000 দিয়ে দিলে, এখানে 50 দিয়ে দিলে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। মিরে অ্যাসেট, ব্লু চিপ, সি 50,000। থার্ড ওয়ান তুমি রাখতে পারো অ্যাক্সিস স্মল ক্যাপ,
অ্যান্ড নাম্বার 4 তুমি রাখতে পারো, সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ। এটা আমি তোমার জন্যই বললাম, অন্য কেউ হলে অন্যরকম বলতাম, ওর বয়স অনুযায়ী আমি এটা বানালাম। সো এইটা দেখে কেউ কপি করতে যেও না, তাহলে আবার অন্যরকম হবে, রিটার্নটা ঠিকমতো পাবে না। ওর 15 বছর টাইম আছে, 15 বছর টাইমের জন্য ওর বয়স যেখানে রয়ে গেছে অ্যাপ্রক্সিমেট 38 বছর, সেই হিসেব করে ওটা তৈরি করা। তো যাই হোক, এই হিসেব করে এটা পুরো তুলে নাও, আমি এটা মুছে দিচ্ছি, তুমি আবার দরকার পড়লে রিওয়াইন্ড করে দেখতে পারবে। নেক্সট আসছি সেকেন্ড পার্টটা। এটার ক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকা চলে গেল, এবার রইল 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকাটা তুমি রাখবে যেটা, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকে রাখলে। সেকেন্ড ওয়ান তুমি রাখবে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরে রাখো। নাম্বার 3তে রাখো, সেটা হচ্ছে এখানে যে আমি তোমাকে HCL বলেছিলাম অথবা ইনফোসিস বলেছিলাম, তো এখানেও আমি সেটাই বলছি, যদি তুমি HCL কিনে থাকো তাহলে পর HCL ইনফোসিসের মধ্যে কনসেন্ট্রেট করবে। 4 নাম্বার রাখবে, 4 নাম্বার হচ্ছে টাটা পাওয়ারে রাখবে। 5 নাম্বার রাখবে, 5 নাম্বার তুমি এখানে রাখবে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এখানে রাখবে। এবং 6 নম্বর যেটা রাখবে, 6 নম্বর হচ্ছে যেটা তুমি আমরা আগেই বলছিলাম গুজরাট ফ্লুরোকেমিক্যালস, যেখানে তোমার অলরেডি রয়েছে, এর মধ্যেই কিন্তু অ্যাড করে নেবে। কেন আমি অ্যাড করার কথা বলছি, কারণ এই স্টকগুলোর মধ্যে ফিউচার সুন্দর গ্রোথ রয়েছে, এক্সপেক্ট করছি ভবিষ্যতে খুব ভালো করবে। তো এই জন্য এটার মধ্যে কিন্তু এই কটার মধ্যে 6টার মধ্যে তুমি মোটামুটি হিসেব যদি করে নাও, তো 1.5 লক্ষ টাকা যদি থাকে সেই হিসেব করে মোটামুটি তুমি ডিস্ট্রিবিউশন করে নাও, যেরকমভাবে করে নিয়ে, যেরকম মনে করো না তোমার কোনোটা 30,000 এটা ইনভেস্ট করে রাখলে, এটার মধ্যে মনে করো 20,000 করে রাখলে তোমার 50,000 এখানে হয়ে গেল, 1 লক্ষ টাকা থাকলো এখানে, এখানে 25, 25, 25 এবং 25 এইভাবে তুমি ইনভেস্ট করে রাখলে, এইগুলোর মধ্যে রেখে দিলে, তাহলে তোমার কিন্তু মোটামুটি জায়গা তৈরি হয়ে গেল। তো আজকের মতো এখানে কমপ্লিট হলো এটা। পোর্টফোলিওটা কেমন লাগলো, তোমাদের কি মনে হলো, এবং সবাইকে বলি সেটা হচ্ছে যে লাইক করবে, এবং যারা রয়েছে পুরনো ধন্যবাদ তাদের।